like this one move I actually like takes me 3 seconds to do, but I had to practice it for 3 months. When you kortam, and then like fail, and then হঠাৎ করে একদিন it works out, and then you're like, oh shit, it worked out, and then you keep doing it, and one day you just figure it out somehow. And ম্যাজিকের ওই পেশেন্সটা অনেক লাগে, কেন সামনাসামনি করা পারফরমেন্স অনেক জোস, বাট পিছনে ব্যাকগ্রাউন্ডে যে কাজটা, the effort that you have to put in, it's a lot in a way. ঠিক আছে, আজকে আমরা একটু ম্যাজিক শিখবো, আবার মানুষদের একটু ম্যাজিকের বিহাইন্ড দ্য স্টোরি একটু বলার চেষ্টা করবো আর কি। কারণ কি, আমরা হয়তো অনলাইনে হোক বা সামনে হোক ম্যাজিক আমরা দেখি, কিন্তু এটা আসলে ট্রিক নাকি এটা আসলে কোনো একটা আধ্যাত্মিক কিছু একটা হয় না, যে অনেকে আবার এই ম্যাজিকটাকে অনেক সময় আধ্যাত্মিক কিছু একটা বলে এটা নিয়ে বিজনেস করতো, কিন্তু এখন হয়তো মডার্ন ওয়ার্ল্ডে এখন বলে যে না, এটা তো ম্যাজিক জাস্ট একটা আর্ট। এই আর্টটা কিভাবে, এটা হয়তো আপনি বুঝতেছেন, কারণ কি আপনি ম্যাজিশিয়ান, আমি তো বুঝতেছি না। আমার কাছে মনে হচ্ছে কি রে ভাই, এটা কিভাবে হলো। আজকে আমরা রজিক ভাইয়ের কাছ থেকে ম্যাজিকের একটু ট্রিকটাও আমরা একটু জানবো যে কিভাবে হয়, আর উনি কিভাবে ম্যাজিশিয়ান হলো, এই স্টোরি গুলো আমরা শুনবো আর কি। আর যারা এটা দেখবে তারা হয়তো ম্যাজিক নিয়ে অনেক ডিটেইল একটু ধারণা নিতে পারবে। একটা দেখা আর ম্যাজিকের বিহাইন্ড দ্য সিনে যে মানে ট্যাকটিক্স গুলো থাকে সেটা জানার মধ্যে ডিফারেন্স আছে আর কি। যেমন ভাইয়া, আপনার ম্যাজিক বা এই মানে যে এই ট্যাকটিক ব্যাপারটা, বা আরেকটা ওয়ার্ড বলে কি মেন্টালিস্ট, না আমি কি সঠিক বললাম? হ্যাঁ, মেন্টালিস্ট। আবার মেন্টালিস্ট বলতে আবার মেন্টাল কে ভেবে ফেললে সমস্যা। তাহলে আপনার স্টোরিটা শুরু করেন, যে আপনি কিভাবে এইটাতে ইন্টারেস্ট আসলো বা কিভাবে আপনি শুরু করলেন। ম্যাজিক আমি ওই ছোটকাল থেকেই করতাম, লাইক রিয়েলি ফাউন্ড ইট ফ্যাসিনেটিং, লাইক কিভাবে করছে, কেমনে করছে। অ্যান্ড অলসো যখন ছোট যখন ছিলাম, যখন ম্যাজিকগুলো করতাম, দ্য লুকস অন পিপলস ফেস অনেক বড় বড়। আই স্টার্টেড when I was like 10. তো যারা বড় ছিল ওরাও লাইক they used to get fooled. তো I used to like that reaction, যে লাইক আমি জানি ওরা জানে না, and then they used to ask মানে কি আমাকে বলো ট্রিক কেন, but I wouldn't tell them, কেন লাইক সিক্রেটটা অবভিয়াসলি রাখতে হবে। তো ওভাবে লাইক the fascination grew. And then আমার আব্বু used to travel a lot for business. তো আব্বু যখন ট্রাভেল করতো তখন আব্বু ছোটখাটো প্র্যাঙ্কস বা ট্রিক্স নিয়ে আসতো, ওই ট্রিক্সগুলো আমি রেখে দিতাম, রেখে নিজে নিজে প্র্যাকটিস করতাম, অন্যদেরকে দেখাতাম। ওভাবে শখ শুরু হয়েছিল লাইক when I was young. And then ওই শো করতাম যে কোনো অপরচুনিটি পেলে, স্কুলস, ক্লাবস, ইভেন্টস। And then তারপর A level শেষ করার পর বাংলাদেশে, I'm from Chittagong, I headed down to UK, undergraduate করছিলাম লন্ডনে, এরপর মাস্টার্স in Australia. So ওখানে I used to perform on the streets. Australiaতে I used to headline one of their biggest theaters. তারপর এরপর ওখানে টিভি করা হয়েছিল অনেক জায়গায়। So I've done Fox Sports, অনেকগুলো টিভি চ্যানেলে, আমেরিকান টিভির মধ্যে কতগুলো শো করেছিলাম। বাট একটা বাঙালি ফলোইং ছিল, সবাই বলতো যে ভাই আপনি তো বাঙালি, আপনি দেশের জন্য কেন কিছু করছেন না। সো then I like stuck in my head. তারপর আমি হানিফ, আমি যখন like when I was growing up তখন ইত্যাদি অনেক পপুলার ছিল, it's still very popular. তো I remember seeing ইত্যাদি, তখন ইত্যাদি করতে হবে বাংলাদেশে গেলে। তো I chased হানিফ সংকেত for about 2 years. মানে কি আঙ্কেল চান্স দিতে হবে, লাইক এটা অনেক মজা হবে এসে। And 2 বছর finally when I got the opportunity, I used to work as an engineer Australiaতে, and then I came for a month. এক মাস শেষ করার পর I was supposed to go back to Australia. But এক মাসের পর I ended up staying back longer, because of COVID. But eventually now this is এক মাস থেকে 10, this is year 3 in Bangladesh. But এখন I think I'm thinking of staying back, capturing the market completely, which is my goal. Because একটা জিনিস যেটা দেখছিলাম market for magic, and the type of magic we're used to is different. মানে কি পুরোপুরি খালি। There's good and bad in that. Good in the sense that কারণ কোনো কম্পিটিশন নেই। ব্যাড ইন সেন্স দ্যাট কেন মার্কেটের মধ্যে শিখাতে হচ্ছে এটা আসলে কি জিনিস, কেমনে হচ্ছে। কেন আমাদের এখন যখন সেম ম্যাজিক, মানুষ মনে করবে কবুতর বের করছি বা ফুল বানাবে or something stupid like that. But our generation used to magic David Blaine, street magic, David Copperfield, Chris Angels, মানে crazy জিনিস যেগুলো করছে, stunts and whatnot. So ওই realm থেকে that's the kind of magic I used to do. I do a lot of street magic, roving magic, stage ও করা হয়।
So but it's the modern হুম era of magic and mentalism as well. You think of something মনে মনে কিছু বলে দিলা ওটা আর কি. So yeah, হুম so ওই train of thought থেকে I was like বাংলাদেশে থাকবো, I want to capture the market completely so that inshallah everybody knows like what's happening, and it's also a cool form of entertainment. কেন হুম বিদেশে if you look at it like সবখানে musicians have become very very big. বাংলাদেশে I think after Jewelized, there's a big gap. There's no one's filled it up. So inshallah, like there's a plan. I want to take over in that sector. কমেডি আর ম্যাজিক এই দুইটাই বাংলাদেশে নাই, মানে স্ট্যান্ড আপ কমেডি আর কি। ওই হ্যাঁ, নাবিদ মাহমুদ করতো আর এখানে জুয়েলাইজ করতো আর কি। ওনারা yeah. দুইজনের পরে ওইভাবে এটা ডেভেলপ হয়নি আর কি। বাট আপনি যখন শুরু করলেন তখন আপনি কিভাবে শিখতেন? আমি তো like when my dad used to travel, আব্বু হ্যাঁ হ্যাঁ বিজনেস ট্রাভেল করতো, সব সময় গেলে আমি বলতাম কিছু পেলে like ম্যাজিক স্টোর থাকে বা বই থাকে লাইব্রেরিতে ম্যাজিকের উপর, সো আমি বলতাম নিয়ে আসতে এগুলোর জন্য। সো নিয়ে আসার পর I used to get হুম them, I used to practice them. এরপর I used to try to meet other musicians যদি চিনতাম কাউকে, ওভাবে ওদের থেকেও করতাম, and the community is quite tight knit as a magicer, so হুম ওভাবেই শেখা আর কি। তারপরে আপনার প্রথম শোটা কিভাবে হলেন, যে যখন আপনি শো করা স্টার্ট করলেন তো মানে হয় না যে ইনিশিয়ালি মানুষকে বোঝানো, তারপর একটা শো করার পরে আবার মানে Yeah. তারা আসলে ইমপ্রেস হলো কিনা, অ্যাকচুয়ালি এন্টারটেইন হলো কিনা, এই স্টোরিটা বলবেন আর কি, যে আপনার প্রথম স্টেজে ওঠার I স্টোরিটা। think স্টেজে আমি ওই যখন ছোট ছিলাম তখন থেকেই like started. তো হুম একটা বড় শো ছিল, আমরা ওই চিটগং এ this place called চিটগং ক্লাব, যেখানে হুম একটা বড় একটা ইভেন্ট হচ্ছিল, I think 125th anniversary. তো অনেক শিল্পী আনতে ছিল বিদেশ থেকে, and then দেশের অনেক জনপ্রিয় শিল্পী টিল্পী। So my dad was a member in the club. তো আব্বু বলছে যে মানে কি why don't you do a show, আমাকে মানে কি করতে বলছে। But committee members যারা আছে, যারা ইনভাইটমেন্টটা করতেছিল, ওরা half of them was like this is cool, আমাদের মেম্বারের একটা ছেলে অনেক ইয়াং, লাইক 10 বছরের মতো, মানে কি লাইক আই থিঙ্ক ক্লাস I was like 10 to 12 years or something like that. মানে কি ছোট, হুম খুব ইন্টারেস্টিং হবে, মেম্বাররা মজা পাবে কেন মেম্বার সান ম্যাজিক দেখাচ্ছে। বাট আরেকটা সেকেন্ড হাফ, আদার হাফ ওয়াজ লাইক না না, ওকে তো দেওয়া যাবে না, কেন এত বড় বড় শিল্পী আসছে, এত টাকা খরচ করছি, লাইক ইটস গোনা লুক স্টুপিড, লাইক what if is হুম not good আর কি। But eventually the half that like wanted to put me up on stage, they won, and then হুম I did go up on stage in front of like hundreds of people. So that show went well, and then like after that there's no looking back. It's like this is fun, we take the হুম chance. অসাধারণ। যখন আপনি ইয়াতে গেলেন, মানে ওখানে যে হয় না যে আপনার লাইফে এখন পর্যন্ত যতগুলো শো করলেন আর কি, সবচাইতে বেস্ট শো কোনটা, যে আপনার করে মনে হয়েছে যে না আমি আসলে এর কারণে ম্যাজিকটা এতদিন শিখলাম বা জানলাম, এটার জন্যই হয়তো বা এটা ওই ফিলটা দিচ্ছে আমাকে? হ্যাঁ, আই থিঙ্ক there's no best show, ওখানে সব শো আমার ভালো লাগে, বাট একটা আই থিঙ্ক ইত্যাদি was still pretty memorable। কেন ইত্যাদি হুম যখন করেছিলাম মানে কি there was a lot of people that came through, like হুম like হাজার হাজার মানুষ, like out of nowhere, and then it's packed, হুম like পুলিশও বাধা দিয়ে ধরে রাখতে পারছে না, এত মানুষ ওরকম, and that's the vibe, like because ইত্যাদি is one of the is the longest running show in Bangladesh. হুম হুম তো হুম ওটা খুব মজা ছিল, like with this thousands of people ওরা আসছে, and then ইত্যাদি doesn't even advertise ওরা কোথায় শোটা করছে বা কোথায় করবে। মানুষে কেমনে কেমনে জেনে যায়, চলে আসে হাজার হাজার মানুষ, এত মানুষ ছিল, এই- ওরা ছাদের উপর উঠছে দেখার জন্য, চাল ভেঙে পড়ে গেছিল, হুম কেন এত মানুষ, ফায়ার ব্রিগেড এসে দেখে আবার তুলতে এসছে ওদেরকে। হুম না, That's all. ইত্যাদি তো ইত্যাদি ইত্যাদি একটা নামই এনাফ, যদি কেউ নামটা কারো কাছ থেকে শুনে তাতেই ওখানে ধরবে না মানুষজন। ধরেন যদি কেউ এখন চায় যে না ম্যাজিক শিখতে চায়, আপনার কাছে কি মনে হয় গুগল কি এনাফ, বা গুগল বা ইউটিউব কি এনাফ এটা শেখার জন্য, নাকি অন্য কোনো ওয়ে আছে? কারণ কি, কারণ আপনি যদি চান যে আপনি বাংলাদেশের মার্কেটে ক্যাপচার করতে চান, কিন্তু আপনি তো একা পারবেন না, আপনার তো আরো লোকজন লাগবে যাদের হয়তো আপনার শেখাইতে হবে বা তারা শিখবে, এরপর একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট হবে আর কি। তা যদি কেউ দেখে বা যদি কেউ মনে করে এটা আমার ভালো লাগে, তা দেন Yeah. হোয়াটস দ্য way to মানে get into? I think basically resources সবখানে আছে, like ভালো resources গুলো basically you have to find out, মানে হয়তো বই কিনতে হবে, পড়তে হতে পারে, বাট কারো থেকে ওই কতগুলো টিউটোরিয়াল ডিভিডিস আছে ওগুলা রেখে দেয়, ওভাবে ওগুলো কিনে বের করতে হয়। ইউটিউবের মধ্যে পাওয়া যায় অনেক রিসোর্সেস, শুরু করার জন্য ইটস নট আ ব্যাড প্লেস টু স্টার্ট।
বাট সিম্পল ট্রিক যেগুলো মোটামুটি জানা আছে ওগুলি রিভিল করা হয় প্রায় সময়, যেগুলো ফ্রি ইউটিউবে পাওয়া যায় বা কোন একটা সাইটে পাওয়া যাচ্ছে ম্যাজিকের। বাট লাইক স্টিল এ গুড প্লেস টু স্টার্ট। বাট মেইন জিনিস হচ্ছে যে অনেক পেশেন্স লাগে। কেন, লেটস সে ফর এক্সাম্পল লাইক ম্যাজিক সামনাসামনি করার সময় খুব মজা, পারফর্ম করার সময় লিস্ট আমার জন্য মানে look at the reaction people's faces, ওরা মজা পাচ্ছে, and then I find like fun in that, ওদের মজা দেখে আমার মজা লাগে। But let's say একটা small move which is a cut that I would do, take me like 3 সেকেন্ড লাগছে, এরকম কাট করে ফ্লিক করলাম, কাজটা ক্যাচ করলাম, takes me like 3 to 5 seconds to do it. But a move to practice শেখার জন্য, like like this one move I actually like takes me 3 seconds to do, but I had to practice it for 3 months. মানে করতাম and then like fail, and then হঠাৎ করে একদিন it works out, and then you're like, oh shit, it worked out, and then you keep doing it, and one day you just figure it out somehow. And ম্যাজিকের ওই পেশেন্সটা অনেক লাগে, কেন সামনাসামনি করা পারফরমেন্স অনেক জোস, বাট পিছনে ব্যাকগ্রাউন্ডে যে কাজটা, the effort that you have to put in, it's a lot in a way. It depends on the like some tricks are actually simple, but like the ভালো যে ট্রিক্স গুলো আছে ওগুলোতে একটু সময় দিতে হয় পারফরমেন্স বিল্ড করার জন্য, and মাসেল মেমোরি গুলো বিল্ড করার জন্য আর কি। তো basically you need to have that patience, I guess, like that's what I'm saying. But আমার জন্য it doesn't feel like work, because like I genuinely enjoy magic. So ওই যে এফর্টটা দিচ্ছি ওইটা এফর্ট মনে হয় না, ওইটা মজাই, ওইটাও আমার জন্য মজা। আপনার সাথে প্র্যাকটিস সেশনটা যখন আপনি স্টার্ট করলেন আর কি, হয় না যে আপনার একটা প্রোগ্রাম বা একটা নতুন ট্রিক যখন আপনি স্টার্ট করেন শেখার বা প্র্যাকটিস করার আর কি, ওই টাইমটা আপনার কেমন যায়? মানে আমি শুনতে চাচ্ছি কি যে আপনার হয় না যে কোনো একটা বললেন যে একটা ট্রিক হয়তো আপনার শিখতে অনেক টাইম লাগছে বা অনেকবার প্র্যাকটিস করতে হয়েছে, বাট আপনার নর্মালি আপনি কেমন প্র্যাকটিস করতেন বা শেখার জন্য কি কি করতেন আর কি? ওই তো সবসময় লাইক রিসার্চ, সবসময় কনস্ট্যান্ট নতুন ট্রিক শিখছি, ব্যাকগ্রাউন্ডে কোনটা মানুষ রিয়াক্ট করবে, শেখার পর ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট ফর ভেরি লং টাইম। প্র্যাকটিস করার পর তারপর চেনা মানুষদের সাথে একটু আগে 2-3টা পারফর্ম করি, তখনও 2-3টা ভুল বেরোয় আসে, তখন ইউ রিফাইন ইট, দেন ইউ ডু ইট এগেন প্রপারলি, দেন ইউ ডু ইট উইথ আদার পিপল, ওরা দেখে রিয়াকশন, অ্যান্ড দেন সাম। এটা করার পর যখন পুরোপুরি রিফাইন হয়ে গেছে, তারপর ইউ বেসিকলি ডু ইট উইথ আউটসাইড অডিয়েন্স, যখন আই পুট ইট ইনটু মাই শোজ, যখন পারফরমেন্স করছি তখনই আসি, কারণ তখন বাই দ্যাট টাইম অলরেডি নো এইটা মানে কি ভুল যা হওয়ার ওগুলো সব আয়রন আউট করেছি। কমেডির মতো, যেরকম কমেডিয়ানরা যখন স্পেশাল করছে, ওরা ফার্স্ট দিনই স্টেজ উঠে একটা নতুন জোক বলে না, ওরা সবসময় ছোটখাটো ক্লাবে যায়, ওদের জোক টেস্ট করে, দেখে কোনটা হাসছে বেশি, কোনটা হাসছে না বেশি, অ্যান্ড দেন দে উইল ডু এ লট অফ মেটেরিয়াল, ওখান থেকে বেস্ট জোকগুলো রাখবে, তারপর আবার একটা ছোট ক্লাবে করবে, ওখান থেকে বেস্ট জোক নেবে, তারপর ইয়ারের শেষে ওরা একটা নেটফ্লিক্সে যেসে দে ডু এ কমেডি স্পেশাল, যেখানে দে ইউজিং অল দেয়ার বেস্ট জোকস ইন এ থিয়েটার, কেভিন হার্টলেসে যেভাবে করে আর কি। সো ইটস এ প্রসেস, লাইক you learn, you practice, you perform, and then eventually you take it out to the stage. বাংলাদেশের আসলে ম্যাজিকের মার্কেটের অবস্থাটা কি আপনার কি মনে হয়? যে এখনো কি মানুষ কি টাকা দিয়ে ম্যাজিক দেখার সেই মাইন্ডসেটটা কি আসছে বা কি অবস্থা? এখনো ওরকম আসেনি যেভাবে, আই গেস জুয়েলার্সের সময় লাইক ওয়াজ গুড, লাইক উনি স্টেজ ম্যাজিক যেভাবে করতে অনেকে ট্র্যাক করতে পারতো। এখন লাইক আই লাইক you have to build that, yeah, so that's one of the drawbacks আর কি বাংলাদেশে, কেন ওরা তো বুঝে না দিস ইজ এ সর্ট অফ এন্টারটেইনমেন্ট, যেটার জন্য লাইক আমরা অ্যাকচুয়ালি টাকা দিয়ে খরচ করে লাইক we can actually enjoy ourselves. But like it's getting there, and also বাংলাদেশে the GDP is increasing, মানুষের এক্সট্রা যে ইনকাম যেটা আছে, ডিসপোজেবল ইনকাম যেটা বলে, ওটাও বাড়ছে। তো এখন যে ডিসপোজেবল ইনকাম থাকলে মানুষ তখন চিন্তা করে, আচ্ছা আমার তো এখন আমার বেসিক নিডস, খাওয়া দাওয়া, মাথার উপর ছাদ, এগুলো তো কভার্ড হলো, এখন এক্সট্রা কি করতে হবে? মানুষ অনেকজন হয়তো ওয়ার্কআউট করার জন্য জিমে খরচ করছে, বা হয়তো some people want to buy nicer clothes if they like that. So disposable income থাকলে then they spend on entertainment. ঠিক আছে, আজকে আমরা তো ফ্রি আছি, পুরো সপ্তাহ অনেক কষ্ট করলাম, এখন চলো আমি আমার বউকে নিয়ে বা কাউকে নিয়ে let's say go to a show, একটা শো দেখি। So eventually that culture is coming up, and we're only a few years behind, I think, like depend because the country is developing pretty fast, so eventually এটা is going to catch up and we'll be there in the forefront. সেটাই, যেমন কমেডিও অবস্থাও তাই, একটা সময় হয়তো হ্যাঁ
একটা সময় মানুষজন কিন্তু রাস্তার পাশে হয় না যে আগের কালে যে ট্রেডিশনাল ম্যাজিক যেগুলো করতো, তারপর হয়তো তারা কিছু বিক্রি করার চেষ্টা করতো, হ্যাঁ তখন হ্যাঁ হয়েছে কি মানুষের একটা থটস ক্রিয়েট হয়ে গেছে যে না এটা তো ফ্রি দেখা যায়, এটা আবার কেন টাকা দিয়ে দেখবো, হ্যাঁ ওইখান হ্যাঁ থেকে হ্যাঁ বের হয়ে আসতে ওই হ্যাঁ একটু হয়তো আমাদের জেনারেশন হয়তো ওখান থেকে বের হবে, বাট তার জন্য একটু টাইম লাগবে আমার মনে হয় যেটা। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে আর কত বছর লাগতাম আর এই এই ইয়াটা চেঞ্জ হইতে, এই প্যাটার্নটা চেঞ্জ হইতে, যে না মানুষের হয়তো ম্যাজিকও দেখবে বা ওই কি স্ট্যান্ড আপ কমেডিও দেখবে, আবার একটা সময় আপনার মানুষ অনেক বেশি টাকা দিয়ে ইয়া দেখতো, মুভি দেখতো, হয়তো তার ফ্যামিলি ট্যামিলি নিয়ে যে মুভি দেখতো সেই হ্যাঁ। 90s বা 80s। এখন ওটাও নাই, আর হয়তো ম্যাজিক কমেডিও নাই। আমার কাছে মনে হয় লাস্ট 2-1 বছরে সিনেমা মানুষ দেখতেছে আস্তে আস্তে, যদি মানুষ সিনেমা দেখতে থাকে তাহলে হয়তো আস্তে আস্তে করে কমেডি ম্যাজিক বা অন্য অন্য এন্টারটেইনের হুম। ইন্ডাস্ট্রি হলো ডেভেলপ করবে। আপনার কাছে কি মনে হয়? I think the market is already there. এখন just খুঁজে নিতে হয় হুম basically the right market. So basically my clientele is like they really love magic বা অনেক enjoy করে, and they also have the হুম disposable income আর কি. So corporate হোক বা private client হোক ওভাবে you just have to find it. That's the thing. Like হুম কষ্টটা করতে হবে। এখন if you have that mentality that like market নাই and then এই দেশের কিছু হবে না ওভাবে কোন বাসায় বসে থাকলে, and that's what you see, বা শুধু দেখবো যে কোনো অপরচুনিটি নাই, বাট তুমি তা যদি দেখো যে অপরচুনিটি আছে ওই মাইন্ডসেট দিয়ে খুঁজতে থাকো, ইউ রিয়েলাইজ যে সব জায়গায় একটু না একটু অপরচুনিটি আছে, and I personally believe the market is still already there, is just grow করবে আরো, আর যত গ্রো করবে is even better for us over time আর কি। সবাই তো আরো দেশের বাইরে যায়, আর আপনি ওখান থেকে আসলেন, মানে আসার হ্যাঁ সময় কি মাথায় ছিল আপনার যে আমি এত কিছু ছেড়ে টেড়ে চলে আসবো জাস্ট ম্যাজিক কে বাংলাদেশে হ্যাঁ। ম্যাজিকের মার্কেট ডেভেলপ করতে, ওইখানকার থটসটা আপনার কি ছিল যে আমি এসব বাদ দিয়ে চলে যাব? আমার like I like doing stuff that challenges me. So like I'm an engineer, so I've worked as an হুম engineer for 6-7 years Australia তে, and then I've worked in London as well. So it was getting boring after a while, কেন আমি জানি like if I work as a network engineer, so when I get into a job I know exactly what to do, এটা করতে হবে এভাবে, জিনিস সেট আপ করে দাও, এটা করো, so it wasn't challenging after a while, like যখন হুম কাজগুলো রেপিটেটিভ হয়ে যায় আর কি। So I want to do something that challenges me, যেটার মধ্যে আমার হয়তো এক্সপিরিয়েন্স কম। তো and also I love magic. একটা জিনিস হচ্ছে when you do work somewhere that you absolutely love, ওই কাজটা কাজের মতো মনে হয় না। So like for me হুম magic is that like it doesn't feel like work. তো like you're right, it's like you have to jump, ওই ভয়টা থাকে কেন অনেক কিছু ছেড়ে দিয়ে চলে আসছে, বাট লাইক সব ভালো জিনিস মানে কি when you challenge yourself তখনই হয়। যদি মানুষ যখন কমফোর্ট জোনে বসে থাকলে you will only get what everyone else is getting if you don't take those risks আর কি। But mine was a calculated risk because like অস্ট্রেলিয়াতে থাকার পর like I have a decent CV that I built up engineering এ, ওদের theaters এ I used to perform, so I'm known in that circuit as well. তারপর I got my passport before I left Australia as well, Australian passport, so if I want to আমি যে কোনো সময় চলে যেতে পারবো। So but even though I was leaving a great job আর অনেক like অনেক opportunities ছেড়ে আসছি, but that was the risk I was willing to take, because একটা জিনিস হচ্ছে like I've educated myself, I've put in the work, এখন like আল্লাহ না করুক, even though like সবকিছু আমার থেকে চলে যায়, I know that আমার ব্রেইনে অনেক কিছু আছে because I've put in that work, পড়ালেখাটা আছে, এক্সপিরিয়েন্সটা আছে, সবকিছু চলে গেলেও ইনশাল্লাহ ওখান থেকে কিছু না কিছু গ্রো করতে পারবো, as opposed to if I didn't put that investment in, and আমি নিজের উপর ইনভেস্ট করি নাই, নিজের উপর শিখি নাই লাইক ইম্পর্টেন্ট স্কিলস বা এক্সপিরিয়েন্সেস এগুলো, তখন ভয় লাগতো যে ইস এখন তো কিছু পারছিস না, এখন তো আমার চাকরিও নেই, এখন আমার তো কোনো আর চান্স নেই, মানে ওইটা ওই পেসিমিস্টিক একটা মাইন্ডসেটে চলে যেত। বাট আমি বলছি যে না, ইনশাল্লাহ যদিও না হয়, অ্যান্ড ইউ গিভ ইউরসেলফ এ টাইম ফ্রেম, লাইক 1 বছর 2 বছর 3 বছর, ইউ সি হাউ ইট ওয়ার্কস, যদি কাজ করে তাহলে জোস, যদি কাজ না করে দেন ইউ গো ব্যাক টু what like you're good at, so I can always go back to Australia. So there was a point I হুম almost left Australia, বাংলাদেশে মানে কি কাজ কোভিড ছিল, সবকিছু বন্ধ ছিল, it didn't look very well, so I was like shit, Australia চলে যায়, but eventually I think just before I was about to leave, after the things started turning around, pandemic খুলেছে, and then the shows, events, and then মানুষ বের হওয়া শুরু করেছিল,
and then I ended up staying back. Now there was almost a very close point that I was almost ready to book my tickets আর Australia back চলে যাওয়ার জন্য। এখন কি আপনি মানে একেবারে ফুল টাইম ম্যাজিশিয়ান নাকি অন্য কোনো বিজনেস বা অন্য কোনো জব টপে মধ্যে No, I do magic quite a bit, and then I also invest a lot of time as a marketing manager. So I've got my digital marketing firm. ওখানে like because I'm connected with most of the influencers and আমি আমার ভিডিওতে তাদের সাথে collaborate করি, so I specialize in influencer marketing. So influencer marketing এর যে কাজগুলো আছে এগুলো, let's say I've worked with Boshundhara for a lot of their project, shoes company Apex এর সাথে কাজ করেছি, and then a lot of big companies. So যখন campaigns আসে, like they're doing a shoot or an influencer campaign, whatever. So I'm I've got my agency. So ওদের মতো I take the campaign, influencers থেকে বানাই, I design the entire campaign, and I finish and deliver them the results. তাহলে আপনার কি মনে হয় যেহেতু আপনার মানে হয় না ডিজিটালি আপনি নিজেও ইনফ্লুয়েন্সার, আবার আপনি ইনফ্লুয়েন্সিং মার্কেটিংও করেন, তাহলে এই ভিডিও মেকিং বা ইনফ্লুয়েন্সার এর 5 বছর 10 বছর পরে কি অবস্থা হবে আপনার কাছে কি মনে হয়? আর কোন ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্সার অর্থাৎ চাইতে আমার কাছে বেশি মনে হয় যে মানে কোন ক্রিয়েটর গুলো লম্বা সময় টিকে থাকবে আপনার কাছে কি মনে হয়? I think অনেকগুলো ভালো ক্রিয়েটর্স উঠছে এখানে, and with the new generations a lot of very talented people. তো থাকবে এখানে অনেকজন ভালো করবে ইনশাআল্লাহ. রাফসান is doing very well right now. এরপর ওর ফ্রেন্ড সুনেরা is doing very well. Upcoming অনেক নতুন নতুন ইনফ্লুয়েন্সার আছে, লাইক চিরং থেকে we've got the singer called আরিয়ানও খুব ভালো করছে। সো এরকম অনেক ভালো ভালো ইনফ্লুয়েন্সার্স আছে যারা ক্রিয়েটর্স আছে যারা ভালো ভিডিও বানাচ্ছে। সো অনেকেই they're gonna do very well ইনশাআল্লাহ বাংলাদেশে। আর ওরা যে কন্টেন্টগুলো বানাচ্ছে আস্তে আস্তে দে গোইং টু রাইভাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, বিকজ ওরা করতে থাকলে দে উইল অনলি কিপ গেটিং বেটার সময়ের উপর। আই থিংক সাউন্ড কেটে গেছে। সাউন্ড এখন ঠিক আছে? হ্যাঁ, একটা সময় যারা মেইনলি কন্টেন্ট ক্রিয়েটর ছিল তারা কয়েকজন ছাড়া তো মেজরিটি মানুষ নাই। মানে আমি কোশ্চেনটা কেন জিজ্ঞেস করলাম যে হয়তো কিছু কিছু যারা অলরেডি এস্টাবলিশড এরা হয়তো আরো বড় হবে, বাট আমার কাছে মনে হয় যে কোন কোন ক্যাটাগরি গুলা আপনার কাছে মনে হয় যে আগামী হয়তো 5 বছর 10 বছর পরে এই ক্যাটাগরি গুলো হয়তো খুব একটা ডেভেলপ করবে না, আপনার কাছে কি মনে হয় সেটা? আই থিঙ্ক করবে না যেরকম ডিপেন্ডস অন দ্য ক্রিয়েটর, আর অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি লাগে। এখন কন্টেন্ট ক্রিয়েশনের একটা ড্রব্যাক হচ্ছে ইউ ডোন্ট সি রেজাল্টস। মানে কি আজকে যে অনেক কষ্ট করতে হয় ফার্স্টে, বাট কষ্ট করার পর ওই রেজাল্টটা দেখা যায় না। সো এখন ম্যাক্সিমাম ক্রিয়েটর্সরা হয় মানে দে বিকাম যখন রেজাল্ট দেখে না তখন বলে যে এত কষ্ট কেন করছি, অ্যান্ড দেন দে গিভ আপ আফটার। Let's say one of the biggest YouTube Marcus Brownie je like for his first 100 videos or something like that, he only had like actual follow subscribers or something like that, but ও তাও ভিডিও বানাচ্ছে কেন এটা পছন্দ করে, and eventually when it hit it he went global. So I think main যে জিনিসটা like when it comes to content creation is consistency. মানে কি ভালো খারাপ হোক, like you kind of have to keep doing it every day and regularly, and also the algorithm অনেক মানে কি প্রমোট করে if you're consistent. তো ওটার কি ওই ধৈর্যটা বেসিক্যালি লাগে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, like put in good work consistently over time, result irrespective of the result. এখন এটা if you're just doing it to make money or বা যদি গোল থাকে ওইটাই, তাহলে ইটস ভেরি ইজি ওই আমরা তখন যখন টাকা দেখছি না বা ইউ ট্রাইং টু, তখন লাইক ওকে আই ডোন্ট ওয়ান্ট টু। বাট লেটস সে ইফ ইউ লাভ সামথিং, লেটস সে মার্কাস ব্রাউনি জাস্ট লাভ মেকিং টেকের রিভিউ করার জন্য, ও টাকা চিন্তা করছে না, ও বলছে আমার থেকে মজা লাগে ভিডিও বানাতে, সেজন্য আমি ভিডিও বানাচ্ছি। যে ফিফা ওর ফিফা খেলতে মজা লাগে সেজন্য প্রতিদিন ফিফা খেলে আমি আপলোডস ইট, সো সাডেনলি দে উইল গো ভাইরাল। সো তখন ওদের ওই কাজটা কাজের মতো মনে হয় না, বিকজ দে জাস্ট ডুইং ইট ফর দেমসেলভস। And if side if it becomes viral and becomes great, much better, then you have a global audience to reach out to. বাট কি আগে তো মানুষ যারা কন্টেন্ট বানাতো মেইনলি প্যাশন বেজ আর কি, বাট এখন তো সবাই এটাকে ক্যারিয়ার নিয়ে ভাবে যে না এটা একটা বেটার ক্যারিয়ারও হতে পারে, তখন আবার তো টাকার বিষয়টা চলে আসে, তখন প্রেশারটা চলে আসে। সো বেসিক্যালি আই থিঙ্ক একটা ম্যানেজ ইউর এক্সপেকটেশনস, আই উড সে দ্যাট, অ্যান্ড একটা লম্বা কন্টেন্ট একটা প্ল্যান নিয়ে আসতে, লাইক লেটস সে নিজেকে একটা 1 বছর 1.5 বছরের একটা টাইম ফ্রেম দিতে, মানে কি যাই হোক আমি এই টাইমটা চেষ্টা করে যাব,
ক্যারিয়ার হিসাবে ধরার জন্য as well same কেন in that way like you're seeing like your growth and then you're giving yourself some time কেন ম্যাক্সিমাম ক্রিয়েটর্স যারা হয় ওরা অন্য অন্য ক্রিয়েটরকে দেখে বলে এটা তো সিম্পল, এটা তো আমিও করতে পারবো, এরকম ফানি কন্টেন্ট তো আমারও মাথায় এরকম যোগ আসে। দে উইল মেক ভিডিওস, অনেক কষ্ট করবে ফার্স্ট 3 মাস 4 মাস, তারপর দেখছি এরকম ভিউজ আসছে না, এন্ড দেন দে বি লাইক বাদ দা, লাগবে না, লাইক এত সময় দিচ্ছি দিয়ে এন্ড কোনো কিছু তো রেজাল্টস পাচ্ছি না, এন্ড দেন দে উড গিভ আপ। এন্ড মেবি দে আর ভেরি গুড, ইটস জাস্ট দ্যাট অডিয়েন্সের চোখে পড়েনি। বাট সামটাইমস লাইক যখন কনসিস্টেন্ট থাকে তখন একটু একটু করে বিল্ড করতে করতে তখন ইউ জাস্ট রিচ আউট টু বিগার অডিয়েন্স আর কি। সো ওইটা ওভাবে প্ল্যান করতে হবে ইনস্টেড অফ হ্যাভিং এ গোল ডিগার কাইন্ড অফ মেন্টালিটি, যে উফ এটা তো এটা দিয়ে টাকা বানাবো, এই তো পেয়েছি। কনসিস্টেন্সিটা এটা অনেক টাফ, এটা আমার মতো যারা ছোট ক্রিয়েটার তারা বুঝে যে আসলে কনসিস্টেন্সি টাফ। একবার হয় না হ্যাবিচুয়াল ব্যাপারটা যতদিন পর্যন্ত না ক্রিয়েট হয় ততদিন পর্যন্ত মানে হয় না যে সেলফ মোটিভেশন বা নিজেকে মানে পুশ করে তারপরে কাজটা করাটা টাফ অনেক। একটা লেভেলে গেলে তারপরে ওই জিনিসটা ইয়া হয়, সেটেল হয়। যাই হোক, এবার একটা সিরিয়াস কোশ্চেন করি আর কি, এত সময় তো বেশ কন্টেন্ট হলো। যাই হোক, ধরেন আপনি একটা ইয়াতে উঠলেন, একটা স্টেজে উঠলেন, আপনি হয়তো কোনো একটা ম্যাজিক পারফর্ম করলেন, এরপরে সামহাউ ওটাতে খুব একটা মানুষ হয়তো এনজয় করলো না বা এন্টারটেইন হলো না, হ্যাঁ, তখন তো আপনিও বুঝেন যে না এই পারফরমেন্সটা হয়তো আমি যেভাবে চাচ্ছি সেভাবে হয়নি। এই যে যখন যে ডাউনফলটা হয় তখন আপনি নিজে কি বলেন বা হাউ ইউ ম্যানেজ দ্যাট মানে ইমোশন? I think sometimes show ভালো যায়, অনেক সময় ভালো যায় না, depends on the audience members. তো ওটার কি লাইক I manage it in the sense that like যদি কোনো ইমপ্রুভমেন্ট করার জায়গা থাকে, like some places I can change, so I make those changes, মানে কি এটা এভাবে না করে এভাবে করলে হয়তো ভালো হতো, এটা হলো আরো ইন্টারেস্টিং মনে হতো, এটা হলো ইন্টারেস্টিং মনে হতো না। সো ওগুলো যতটুকু পারি I try to improve. আর যদি আমার হাতের বাইরে থাকে, ইটস জাস্ট অডিয়েন্স মেম্বার, ওরা জাস্ট লাইক দে মে বি টায়ার্ড, ওরা বাসায় যাওয়ার চিন্তা করছে, হয়তো খাওয়া পায়নি, দে আর জাস্ট আনহ্যাপি, some things you cannot control, so ওগুলো আমি ওগুলো নিয়ে পারিনি না। হ্যাঁ, কারণ কি মানে আমার মনে হয় যে এইসব জিনিস আস্তে আস্তে হয়তো সময়ের সাথে সাথে ম্যানেজ হয়ে যায়। না ট্রু ট্রু ট্রু, সেটাই। যাই হোক, এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন আপনার পারফরমেন্স গুলো ধরেন লাস্ট 2-3 বছর পরে এসে এখন মানে কোন লেভেলে এসে দাঁড়াইছে আপনার কাছে কি মনে হয়? I think like with every performance একটু একটু improve হয় automatically because you're getting more comfortable on stage, and যত সেম জিনিসটা যত করা হয়, যে যত রিপিট করা হয়, you become more comfortable with the process, and যত comfortable হয় you also see different scenarios. Let's say if you give your first job interview, তুমি জানবা না কি জিজ্ঞেস করতে পারে, বাট 100টা জব ইন্টারভিউ দেওয়ার পর যখন 101 নম্বর ইন্টারভিউতে যাচ্ছ, তখন তুমি জানো যে ও এটা বললে আমি হয়তো এটা বললে ভালো হবে, এটা বললে এটা করতে পারি। By that time you're a veteran, you're seasoned, so with every performance you like I believe you improve. সেটাই। যাই হোক ভাইয়া, আপনি তো ব্যস্ত অনেক, এখন আজকে আমরা একটু কম সময় শেষ করি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু লেট করে স্টার্ট করলাম, এদিকে আপনি বিজি আছেন আজকে। হ্যাঁ, কারণ কি আজকে আমিও একটু ঝামেলাতে আছি, এর জন্য আমি টাইমলি আসতে পারিনি, তাহলে হয়তো প্রপার টাইমে আসলে একটু ইয়া হতো। হ্যাঁ,